স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। এদিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে এর নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আমি খবরটি শুনেছি, এটি খুবই লজ্জাজনক। মানুষ এটা আন্দাজ করেছিল কিছু একটা হতে চলেছে। আশা করছি দুই দেশের মধ্যে চলমান সংকটের অবসান হবে। চলমান উত্তেজনা প্রশমনে দুই দেশেরই সংযত আচরণ করা উচিত। ভারত পাকিস্তান উত্তেজনার খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, দুই দেশের উত্তেজনা নিয়ে কি বলছে কেন্দ্রীয় সরকার, আর এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। সুনন্দা, ইতিমধ্যেই যে এয়ার স্ট্রাইক আজ গভীর রাত অর্থাৎ রাত 2:45 নাগাদ করা হয়েছে তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা বা প্রেস কনফারেন্স ভারতীয় সেনার তরফ থেকে ভারতীয় সময় সকাল 10টার সময় করা হবে। কিন্তু এখনো পর্যন্ত যে তথ্যটা উঠে আসছে সেইখানে ভারতীয় সেনার দ্বারা যে এয়ার স্ট্রাইক করা হয়েছে মূলত পাঞ্জাব রাজৌরি সেক্টরে সেইখানে 9টি যে জঙ্গি ঘাঁটি সেই জঙ্গি ঘাঁটির উপরেই কিন্তু হামলা করা হয়েছে এবং এই হামলা একেবারে সুনির্দিষ্ট ভাবে তথ্যের ওপর নির্ভর করেই কিন্তু এই হামলা করা হয়েছে। আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছিলাম যে ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে মহড়া করা হচ্ছে, সরকারি তৎপরতা দেখা যাচ্ছিল, বারংবার দফায় দফায় সেনা আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনা প্রধান সকলেই কিন্তু আলোচনা করছিলেন এবং তারপরেই কিন্তু আজ ভোর রাতে এই ঘটনা ঘটেছে এবং যেখানে দাবি করা হচ্ছে যে 9টি জঙ্গি ঘাঁটিকে কিন্তু তারা ধ্বংস করেছে। মূলত লস্কর ও জয়েশের যে সমস্ত জঙ্গি ঘাঁটি অর্থাৎ মুজাফফরাবাদ বা পাকিস্তান সংলগ্ন যে সমস্ত জায়গা রয়েছে সেইখানেই কিন্তু হামলা করা হয়েছে। সাধারণ মানুষ বা কোন রকম সেনা ঘাঁটিতে কিন্তু এই হামলা করা হয়নি। ইতিমধ্যেই সেই তথ্যটা কিন্তু ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে এবং আনুষ্ঠানিক ভাবে সকাল 10টায় সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয় নিয়ে আরো পূর্ণাঙ্গ তথ্য দেবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত যে হামলা চালানো হয়েছে তাতে 8 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 30 থেকে 40 জন আহত হয়েছে এমনটাই কিন্তু তথ্য উঠে আসে এবং এই ঘটনার পরেই কিন্তু এলওসি বরাবর যে সমস্ত এলাকা আছে সেখানে ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু আরো নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সকাল থেকেই কিন্তু দুই দেশের মধ্যে অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে সিজ ফায়ারিং কিন্তু ক্রমাগত চলছে এবং তার পরিপ্রেক্ষিতে ভারতের জায়গা থেকেও কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতিরও খবর আসে। সব মিলিয়ে গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন ভারতীয় সময় সকাল 10টায়, তারপরে আরো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে এমনটাই আশা করা যায়। সুনন্দা। বিশ্বনাথ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশে বর্তমানে থ্যালাসেমিয়া রোগের বাহক 11.4%। জেনে বা না জেনে বাহক হয়ে ঘুরছেন 2 কোটি মানুষ। এদের মধ্যে 1 লাখ মানুষকে নিয়মিত রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। বংশগত রক্তের এই রোগ নিয়ে জন্ম নিচ্ছেন দিনে অন্তত 20টি শিশু। এতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে জোর দিচ্ছেন বিয়ের আগে রক্ত পরীক্ষায়। 4 বছরের শিশু নুসাইবা, তার থ্যালাসেমিয়া ধরা পড়ার পর বাবা মা জানতে পারেন তারা থ্যালাসেমিয়ার বাহক ছিলেন। প্রতি মাসে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে এসে রক্ত নিতে হয় নুসাইবাকে। ওর ধরা পড়ছে পরে আমাদের শিশু হসপিটালে গেছিলাম, ওই জায়গা থেকে আমাদের দোনোজনের টেস্ট দিছিল। তারপর থেকে আর কি দেখলাম যে আমাদের দোনোজনেরই আছে, হাজব্যান্ড ওয়াইফের দোনোজনের। তারপরে বুঝলাম যে এর মাধ্যমে ওর হয়েছে। তার মতো এই হাসপাতালে দেখা মেলে নানা বয়সী থ্যালাসেমিয়া রোগীর। 4 ভাইয়ের মধ্যে আমাদের 3 জনের সমস্যা। বাবা মা আমার কাছে কিন্তু ব্লাড দিতে হয় না। থ্যালাসেমিয়ার দ্বারা খাইছে, প্রথম মনে করেন 8 মাস হয়ে গেছে, কথা বলতে পারে না, একেবারে ডাকতে পারে না। বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ থ্যালাসেমিয়া। বিশেষজ্ঞদের মতে এ রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি থাকে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় থ্যালাসেমিয়া জরিপ বলছে বর্তমানে 11% বেশি থ্যালাসেমিয়া বাহকের বাস এদেশে, যার মধ্যে পুরুষরাই বেশি। প্রতিদিন থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্ম নিচ্ছে 20টি শিশু। বাহক নির্ণয় করতে পারছি না এবং যাদের মধ্যে বিয়ে হচ্ছে তারা নিজেরাও জানে না তারা বাহক কিনা। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি উনি একজন থ্যালাসেমিয়া রোগীর বাহক অথবা ওনার মধ্যে কোনো ধরনের জেনেটিক মিউটেশন আছে, ES অথবা D, যে কোনো ধরনের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস আছে বিবাহের আগে, তাহলে আমরা এই জিনিসটাকে প্রতিরোধ করতে সম্ভব।
তবে যে হারে রোগী বাড়ছে সেই হারে বাড়েনি সেবার মান। চিকিৎসা ব্যবস্থা ঢাকা কেন্দ্রিক হওয়ায় সবচেয়ে বেশি অবহেলিত গ্রামের রোগীরা। বিপুল সংখ্যক রোগীর চিকিৎসায় আছেন 150 কম রক্তরোগ বিশেষজ্ঞ। আমাদের মেডিকেল কলেজগুলোতে রকেট সায়েন্স শেখানো হয়, অথচ থ্যালাসেমিয়ার ব্যাপারে এবিসিও শেখানো হচ্ছে না। ঢাকাতে খুব অল্প সংখ্যক ডাক্তারই সঠিক চিকিৎসাটা দিতে পারে। রোগীরা তাদের স্বার্থ বুঝে তারা ঢাকা আসতে বাধ্য হয়। বিয়ের আগে রক্ত পরীক্ষা সহ নিয়মিত সামাজিক প্রচারণা চালিয়ে দেশে থ্যালাসেমিয়া রোগী কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সঠিক জায়গায় যেতে পারে তারা আমার মনে সুচিকিৎসা ওনারাও পেতে পারে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। পদ্মাপাড়ের শহর রাজশাহী। ফারাক্কার প্রভাবে পদ্মা এখন মৃতপ্রায়। ধুধু বালুচরে বদলে গেছে প্রমত্তা নদীর চিরচেনা উত্তাল রূপ। আর শহর জুড়ে উত্তাপ ছড়াচ্ছে সেই বালুচর থেকে ধেয়ে আসা গরম হাওয়া। গবেষকরা বলছেন ফারাক্কা চুক্তিতে যে পানি পাওয়ার কথা তা দেয়া হচ্ছে না। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ফারাক্কা বাঁধে প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুকিয়ে যাচ্ছে নদী। সৌরভ হাবিবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। উত্তাল পদ্মার যে বর্ণনা বই পুস্তকে শিক্ষার্থীরা পড়েছেন, এখন তা কেবলই অতীত। বর্ষার 2 মাস নদীতে পানি থাকলেও সারা বছরই পদ্মায় থাকে ধুধু বালুচর। একসময় পদ্মার শীতল বাতাস মন জুড়াতো মহানগরীর বাসিন্দাদের। এখন দক্ষিণের বাতাসে মিশছে চরের উত্তাপ। এতে গ্রীষ্মকালে শহরের জনজীবনে নেমে আসে দুর্ভোগ। যদি পানিটা এরকম না থাকে বা এরকম খরা থাকে, চর পড়ে যায়, তাহলে জীবনটা আরো দুর্বিষহ হয়ে যায়। নগরীর পঞ্চপটি, কুমারপাড়া, ফুৎকিপাড়া, বড়কুঠি, দরগাপাড়া এলাকায় জেগেছে বিশাল বালুচর। এখন নদীর মূলধারা বইছে শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। নদীর বুকে তাই চলে চাষাবাদ সহ খেলাধুলা। শৈশবে পদ্মার উত্তাল রূপ দেখে যারা বড় হয়েছেন তাদের চোখে মুখে এখন শুধুই হতাশা। ছোটবেলায় যেটা আমি দেখেছিলাম সেই স্রোত বহিত নদীর কিছুই এখানে আর দেখা যায় না। গবেষকরা বলছেন ফারাক্কা চুক্তিতে 35,000 কিউসেক পানি দেওয়ার কথা থাকলেও শুষ্ক মৌসুমে তা মেলে না। এ কারণে বছরের উল্লেখযোগ্য সময় নদী থাকে পানি শূন্য। মহানন্দার একাংশের পানিতে চলছে পদ্মার ধারা। তবে এবার মহানন্দায় রাবার ড্যাম স্থাপন করায় শুষ্ক মৌসুমে পদ্মায় পানি আরও কমবে। পদ্মার যে অবস্থাগুলো আমরা এই সময় এসে দেখছি, এখানে কিন্তু প্রকৃত ততটুকু পানি পাচ্ছি না আমরা। চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশে কিন্তু রাবার ড্যাম হয়েছে, তার ফলে মহানন্দার পানি এবছর ফ্লো কমে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে চুক্তির পানি পাওয়া গেলেও ফারাক্কা বাঁধে নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যাচ্ছে। এই যে আপনার ফারাক্কার প্রভাবটা আমাদের পদ্মা নদীর উপর অনেক বছর ধরেই আছে। যত্রতত্র চর সৃষ্টি হওয়া এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া, সেই ইফেক্টগুলো পড়তেছে। পদ্মার পানির উপর নির্ভর করে বিশাল অঞ্চলের কৃষি ও জীব বৈচিত্র্য। এই নদী পানিশূন্য হলে এর প্রভাব পড়বে প্রকৃতি ও জনজীবনে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। বর্ষা আসে বর্ষা যায়, কিন্তু জলাবদ্ধতা থেকে মুক্তি না মিলে চট্টগ্রাম নগরবাসীর। আসন্ন বর্ষাতেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না। জলাবদ্ধতা নিরসনে 14,300 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ যথাসময় শেষ না হওয়ায় এবারের পুরো নগরী জলে ডোবায় আশঙ্কায় বাসিন্দারা। তাই এই অভিশাপ থেকে নগরবাসীর মুক্তি কি মিলবে না, এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শহরের সর্বনাশ করছে কিন্তু চট্টগ্রামের নগর পিতারা। এই যে খালের উপরে বাড়ি, শুধু যে বাড়ি যে প্রাইভেট লোককে দিছে তা না, সিডিএ নিজেই বাড়ি করছে, সিডিএ নিজেই মার্কেট করছে। সম্প্রতি চট্টগ্রামে এক সভায় নগরীর জলাবদ্ধতা প্রকল্প নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। জলাবদ্ধতা নিরসনে 2019 সালে শুরু হওয়া মেগা প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2023 সালের ডিসেম্বরে। দফায় দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ, সেই সাথে বেড়েছে ব্যয়ও। তবুও মেলেনি জলাবদ্ধতা থেকে মুক্তি। 57টি খালের মধ্যে সংস্কার করা হবে 36টি। 21টি খালকে বাইরে রেখে 3 সংস্থার নেয়া 4 প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 14,300 কোটি টাকা। প্রায় 8,500 কোটি টাকা ব্যয় করা হলেও এই মেগা প্রকল্পে কাজের অগ্রগতি 75%। 65টি এরিয়াকে আমরা ফোকাস করে ওখানে আমরা সমন্বিতভাবে সিডিএ, সিটি কর্পোরেশন এবং ওয়াটার বোর্ড সমন্বিতভাবে কাজ করছে ওই ফোকাস এরিয়াগুলোকে টার্গেট রেখে, যাতে এই বর্ষায়
যাতে কষ্টটা কমে সে ব্যবস্থা করছি। মেয়র জানান বর্ষায় জলাবদ্ধতা থেকে আপাতত মুক্তি পেতে খাল ও নালা পরিষ্কার করা হচ্ছে। সেই সাথে নগরবাসীকে খাল ও নালায় বর্জ্য না ফেলার অনুরোধ জানানো হয়েছে। জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য খাল পরিষ্কার করছি, খাল পরিষ্কার এবং কিছু কিছু ক্ষেত্রে খালগুলো আমরা খনন করছি। আমাদের যে 1600 কিলোমিটার ড্রেন আছে, নালা আছে, এই নালাগুলো আমরা পরিষ্কার করছি। পরিষ্কার করতে গিয়ে আমরা যে চ্যালেঞ্জটা আমাদের সবচেয়ে বড়, আমাদের আসলে অনেক ছোট বড় অনেক সাইজের ইনস্ট্রুমেন্টস দরকার। বারবার সময় বৃদ্ধি করা এই মেগা প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2026 সালের জুনে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আগামী 31শে জুলাই হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। 32 বছর পর এই নির্বাচন ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। তবে নির্বাচনের আগে জুলাই আন্দোলনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিতের দাবি তাদের। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ফিরছে 32 বছর পর। ভোট হবে 31শে জুলাই। নিজেদের স্বার্থেই এই নির্বাচন বলছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে জুলাই আন্দোলনে হামলার বিচারের দাবিতে অনড় তারা। জুলাই গণহত্যায় যারা অংশগ্রহণ করেছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে 29 জুনের মধ্যে। সকলে যদি একসাথে থাকে এবং একটা সহমর্মিতার সাথে বসবাস করতে পারে, সুন্দর এবং অবাধ নির্বাচন, জাকসু নির্বাচন আমরা প্রত্যাশা করি। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। ভোট বানচাইলে ক্যাম্পাসে ছাত্রলীগের নাশকতার শঙ্কা ছাত্রদলের, আর সুস্থ ধারার রাজনীতির পরিবেশ চায় ছাত্র ফ্রন্ট। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং বিশ্ববিদ্যালয় হলগুলোতে ব্লকে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো তাদের অপতৎপরতা চালাচ্ছে। আমরা মনে করতেছি তারা অতি দ্রুত সময়ে ছাত্রলীগের বিষয়টিকে মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে বলে আমরা মনে করি। সেই জায়গায় আমরা প্রশাসনের উপর এখনো আস্থা রাখতে চাই। প্রশাসন কিছুটা সময় নিয়েছে, সেই সময়ের মধ্যে চাইলেই প্রশাসন গণহত্যা বিচার নিশ্চিত করতে পারে। ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই ছাত্র শিবির। তবে জুলাই আন্দোলনে হামলার বিচারের আগে নির্বাচনে অংশ নিতে চায় না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা আশা করি প্রশাসন সেই 29 জুনের মধ্যেই বিচার নিশ্চিত করে আগামী 31 জুলাই জাকসু নির্বাচনের জন্য যথাযথ পদক্ষেপ নেবে। বিচারের আগে আমরা নির্বাচনে যেতে চাই না। আমাদের প্রধান দাবি হচ্ছে জুলাই হামলার বিচার নিশ্চিত করতে হবে এবং পরবর্তী সময় ছাত্র সংসদ জাকসু কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে বিচার কাজ দীর্ঘ প্রক্রিয়া। নির্ধারিত সময়ে ভোট আয়োজনে সবার সহযোগিতা চায় তারা। বিচারের যে প্রক্রিয়া, এটা একটা আইনি প্রক্রিয়া এবং এখানে প্রত্যেকেরই একটি এন্টাইটেলমেন্ট থাকবে সে অভিযুক্ত হলে। আশা করছি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং এই ক্ষেত্রে সকল শিক্ষার্থীর, সেটা বর্তমান এবং প্রাক্তন, সবারই আন্তরিক সহযোগিতা প্রয়োজন রয়েছে। জাকসু নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 29শে জুন। সবশেষ এই নির্বাচন হয়েছিল 1992 সালে। ডিবিসি নিউজ ডেস্ক। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। জন্মতিথিতে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠি বাড়িতে জাতীয়ভাবে এবারও থাকছে নানা আয়োজন। যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, গান, চিত্রকলা সহ শিল্প সাহিত্যের প্রায় সব শাখায় অনন্য অবদান রেখে বাঙালি সংস্কৃতিকে করেছেন পরিপূর্ণ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করা রবি ঠাকুর 1889 সালে প্রথমবারের মতো শিলাইদহের কুটির বাড়িতে আসেন। কবির সাহিত্য জীবনে শিলাইদহের ভূমিকা অপরিসীম। আসলে মেলাটা মিস হয়ে গেল, কারণ মেলা হবে জানা ছিল না। যদি মেলা শুরু হওয়ার পরে আসলে ভালো হতো, আরো বেশি উপভোগ করতে পারতাম। তিনি এখানে বিভিন্ন কাব্যগ্রন্থ লিখেছেন, তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, সোনার তরী সব এখানেই লিখেছেন। কবির 164তম জন্মবার্ষিকী শিলাইদহ কুটিবাড়িতে আয়োজন করা হয়েছে 3 দিনের জাতীয় অনুষ্ঠান। তবে এখনও অরক্ষিত অবহেলিত রবীন্দ্র কাছারি বাড়ি। সম্প্রতি প্রায় 1 কোটি টাকা ব্যয়ে দ্বিতল বাড়িটি সংস্কার করা হলেও আশেপাশের এলাকা যেন ভাগার। এটা যদি সংস্কার করা হয়, ওইটার সাথে সাথে এটা একটু পরিবেশ তৈরি করার দরকার। পরিষ্কার পরিচ্ছন্নতা হলে পরে জনগণ আরো দেখতে আগ্রহী হবে। এখানে লোকজন এসে বসার মতো পরিবেশ নাই, সেরকম দাঁড়ানোর মতো পরিবেশ নাই, ছায়া নাই, সেরকম সৌন্দর্যময় জায়গা নাই। এখানে এটা সংস্কার করা লাগবে। রবীন্দ্র চিন্তকরা বলছেন, কুঠিবাড়ির মতোই কাছারি বাড়িটিও রবীন্দ্র সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ স্থান। তাই একে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি তাদের। এই কাছারি বাড়ির আরও অনেক কিছু তথ্য ছিল, এইগুলো
হারিয়ে যায় আর কি। ওই স্টাফ কোয়ার্টার আবার নতুন করে মেরামত করতে হবে, যে এখানে এই স্টাফ কোয়ার্টার ছিল। তারপরে ওই ঘোরার রাস্তাবল, ওইরকম রাস্তাবল তৈরি করতে হবে। যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে পর্যটক আকর্ষণের অন্যতম একটা কেন্দ্র হবে আর কি। আর কুঠিবাড়ির মতো কাচারি বাড়িকেও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের। এবং আমাদের পরিকল্পনা রয়েছে টোটাল যে জায়গাটা প্রথম আমরা বাউন্ডারি ওয়াল নির্মাণ করে আমরা সেখানেও এই কবিগুরুর স্মৃতি বিজড়িত কুঠিবাড়ির মতো আমরা তার কাচারি বাড়িতে আমরা একটা ডিসপ্লে সেন্টার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করব। রবীন্দ্র ভক্ত দর্শনার্থীরা যাতে কুটির বাড়ির মতো কাছারি বাড়িও পরিদর্শন করতে পারেন সে ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ঘোষণায় মহাবিপদে ফ্রান্স সহ ইইউভুক্ত দেশগুলোতে বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি। প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে তাদের। এ সকল বাংলাদেশিদের অধিকাংশই বাস করেন ফ্রান্স, ইতালি, পর্তুগাল এবং স্পেনে। অভিবাসন আইন মোটামুটি সহজ ও বিশ্বের অন্যতম উদার মানবাধিকারের দেশ হওয়ায় বসবাসের জন্য ফ্রান্সকেই বেছে নেন বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিদের অধিকাংশই। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন অতি সম্প্রতি বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করায় চরম ঝুঁকিতে পড়েছে তাদের ভবিষ্যৎ। প্রস্তাবটি অনুমোদন হলে দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে এ সকল ভাগ্য বিড়ম্বিত বাংলাদেশিদের। ফ্রান্স প্রশাসনের কাছে আমাদের আবেদন একটাই, যাতে আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখে, আমাদের মানবিক দৃষ্টিতে দেখে আমাদের বিষয়টা একটু বিবেচনা করে। এছাড়া এখন থেকে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে নতুন আশ্রয় প্রার্থীর আবেদন, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশি আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রে। আবেদন প্রত্যাখ্যান হলে ফেরত পাঠানো হবে নিজ দেশে। ইউরোপীয় ইউনিয়ন খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে, আবেদনকারীদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশিদের এটা বলা খুব কঠিন যে তোমরা নিজ দেশে ফেরত যাও, কারণ তারা তাদের ভালোর জন্য এদেশে এসেছিল। কিন্তু এখন বাংলাদেশ একটি নিরাপদ দেশ। আমার মনে হয় ইউরোপীয় ইউনিয়ন এটা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। ফ্রান্স তথা ইউরোপিয়ান ইউনিয়ন এসব বৈধ কাগজপত্রহীন লক্ষাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দিলে রেমিটেন্স প্রবাহে পড়তে পারে বড় ধরনের প্রভাব। পেইসুখের তালিকায় তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। নিরাপদ দেশের তালিকাতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ার কারণে ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশিদের উপরে মারাত্মক প্রভাব পড়তে পারে। গত 16 এপ্রিল ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ সহ আরও 6টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে। প্রস্তাবটি এখন ইউরোপীয় সংসদ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর দ্বারা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।